Welcome to my channel. If you are new to my channel, please do like, share and subscribe my channel. So today's video is on shock, the definition of shock, the causes, sign and symptoms and the types of shock and how we manage the condition or situation. So first come to what is shock. So shock is defined as a condition in which systemic blood pressure is inadequate to deliver oxygen and nutrient to support vital organs and cellular perfusion. So শক কাকে বলছি? শক হচ্ছে একটা কন্ডিশন বা মেডিকেল এমার্জেন্সি কখন ক্রিয়েট হচ্ছে যখন ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ ব্লাড বা টিস্যু হাইপোপারফিউশন হচ্ছে বা যখন আমার টিস্যুতে অক্সিজেন সাপ্লাই এবং নিউট্রিয়েন্ট সাপ্লাই কম হচ্ছে, ইনঅ্যাডিকুয়েট হচ্ছে, যতটা অ্যামাউন্টে দরকার তার থেকে কম হচ্ছে, বা যেটাকে আমরা বলতে পারি সার্কুলেটরি ফেলিয়ার। সো যখন আমার টিস্যু এবং ব্লাড সেলস যখন অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস পাচ্ছে না ডিউ টু ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ ব্লাড, সেই কন্ডিশনটাকে আমরা বলছি শক। সো next definition is shock is a medical emergency in which the organs and tissues of the body are not receiving an adequate flow of blood. This deprives the organs and tissues of oxygen and allows the build-up of waste products. So shock can result in serious damage or even death. shock হচ্ছে একটা মেডিকেল ইমার্জেন্সি যেখানে কি হচ্ছে না অর্গানস এবং টিস্যুস প্রপার বা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট যতটা দরকার প্রপার ফাংশনিংয়ের জন্য সেই অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড এবং অক্সিজেন ব্লাড পাচ্ছে না, যেটা যার জন্য কি হচ্ছে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস এগুলো ডেফিসিয়েন্সি হচ্ছে, তার জন্য টিস্যু হাইপোপারফিউশন হচ্ছে বা সেল ডেথ বা টিস্যুর ডেথ হচ্ছে। ইভেন পেশেন্ট এই সমস্ত কারণের জন্য পেশেন্টের ডেথও হতে পারে বা সিভিয়ার ইমার্জেন্সি বা সিভিয়ার ড্যামেজ হতে পারে পেশেন্ট, সেই কন্ডিশনটাকে আমরা বলছি শক। তো নেক্সট কাম টু দ্য কজেস অফ শক আর ইটিওলজি অফ শক। কী কী কারণের জন্য শক হতে পারে মেনলি? সো কমন কজেস অফ শক, সো মেনলি দেয়ার আর 5 or 6 কজেস রয়েছে বা ইটিওলজি রয়েছে। ফার্স্ট ইজ সিভিয়ার ব্লিডিং বা হেমারেজ। পেশেন্টের যদি সিভিয়ার ব্লিডিং হয় তা সেখান থেকে পেশেন্টের সার্কুলেটরি ফেলিয়ার বা ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ ব্লাড পেশেন্টের সেলস বা টিস্যুতে বা অর্গানসে হতে পারে, সেখান থেকে পেশেন্টের শক হতে পারে। নেক্সট ইজ সিভিয়ার বার্নস। যদি পেশেন্টের সিভিয়ার বার্ন হয় 3rd ডিগ্রি or 4th ডিগ্রি বার্ন হয় পেশেন্ট, তো সেক্ষেত্রে সেখান থেকে পেশেন্টের সিভিয়ার বার্নস হওয়ার কারণে পেশেন্টের হাইপোভলিমিক হতে পারে পেশেন্টের, বা হাইপোভলিমিয়া হতে পারে, সার্কুলেটরি ফেলিয়ার হতে পারে, তার জন্য পেশেন্টের তোমার ডেথ বা সেখান থেকে পেশেন্টের শক সিভিয়ার হাইপোভলিমিক শকও হতে পারে। নেক্সট কাম টু ক্রাশ ইনজুরিজ অর সিভিয়ার অ্যাক্সিডেন্ট। যদি পেশেন্টের সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয় বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সিভিয়ার হয়, তো সেখান থেকে সিভিয়ার ব্লিডিং থেকে বা ইনজুরিজ থেকে ইন্টারনাল ব্লিডিং থেকে পেশেন্টের শক হতে পারে। নেক্সট কাম টু দ্য নেক্সট কজ দ্যাট ইজ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের কারণে কী হতে পারে, আমার ব্লাড সাপ্লাই স্টপ হয়ে যেতে পারে পেশেন্টের, বা যেটা আমি মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলেছিলাম, তার জন্য আমার সার্কুলেট সেখান থেকে আমার পেশেন্টের শক ডেভেলপ করতে পারে। নেক্সট কাম টু দ্য নেক্সট রিজন দ্যাট ইজ স্পাইনাল কর্ড অর নার্ভ ইঞ্জুরিজ, অ্যান্ড লাস্ট ইজ সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনস অর অ্যান্ড নেক্সট ইজ সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনস। সো সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনসের ক্ষেত্রে কী হয় না, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য পেশেন্টের সার্কুলেটরি ফেলিয়ার হতে পারে, সেখান থেকে আমাদের শক হতে পারে। ঠিক আছে, তো নেক্সট ইজ 5 ডিফারেন্ট টাইপস অফ শক। সো ফার্স্ট ইজ hypovolemic shock. Hypovolemic shock, it results from excessive loss of blood and body fluids due to injury. That is when a person loses a fifth or more of their blood content. The heart cannot pump sufficient blood for the body organs. So hypovolemic shock কি হচ্ছে না, পেশেন্ট এক্সেসিভ ব্লাড লসের কারণে বা বডি ফ্লুইড লসের কারণে পেশেন্টের ডিউ টু সেটা ইঞ্জুরি হতে পারে, অ্যাক্সিডেন্টস হতে পারে বা এনি রিজনস, দি পেশেন্ট বডি থেকে বডি ফ্লুইডস বা ব্লাড যদি লস করে ফেলে এক্সেসিভ অ্যামাউন্টে, তো সেখান থেকে আমার হার্ট প্রপার অ্যামাউন্ট অফ ব্লাড পাচ্ছে না, যার জন্য সেখান থেকে পাম্প আউট হচ্ছে না এবং সার্কুলেটরি কোল্যাপস হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হাইপোভলিমিক শক। নেক্সট ইজ কার্ডিওজেনিক শক। দিস টাইপ অফ শক occurs from heart problems. In this case the heart is damaged and cannot pump blood as it should. Usually it results from heart attack or myocardial infarction and other serious heart conditions. So কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে কী হচ্ছে না, বিভিন্ন হার্ট প্রবলেম লাইক হার্ট অ্যাটাক or myocardial infarction, সো এক্ষেত্রে কী হচ্ছে না, ব্লাডের
হার্টের ইটসেলফ করোনারি সার্কুলেশনসের মধ্যে ব্লাড সাপ্লাই হচ্ছে না, এর জন্য হার্ট পাম্প আউট করতে পারছে না ব্লাড। কারণ হার্টের করোনারি সার্কুলেশনের মধ্যে বা যে অ্যামাউন্ট অফ হার্টের যে সেলসগুলো রয়েছে, যে অ্যামাউন্ট অফ ব্লাডের তার প্রয়োজন পাম্প আউট করার জন্য বা অপটিমাম ফাংশন করার জন্য, সেই অ্যামাউন্ট অফ ব্লাড হার্ট সেলস বা টিস্যুস পাচ্ছে না, যে কারণে হার্ট তার যে ফাংশনস করা উচিত বা যে পাম্প আউট করে যে ব্লাড পুরো হোল সার্কুলেশন দিচ্ছে বা সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশন, তো সেই ব্লাডগুলো পাম্প আউট করতে পারছে না বা ইনসাফিসিয়েন্ট হচ্ছে, এটাকে আমরা বলছি কার্ডিওজেনিক শক। নেক্সট ইজ অ্যানাফাইলেকটিক শক। Anaphylaxis is a severe allergic reactions affecting the whole body. When reacting to allergies, the body releases histamine or immune responses or activate of immune responses, যে কারণে আমাদের হিস্টামিন রিলিজ হচ্ছে এবং যেটার কারণে আমাদের এয়ারওয়ে বা অ্যাজ আ সিমটমস আমাদের এয়ারওয়ে টাইটেন হয়ে যাচ্ছে এবং আমরা respiration প্রপারলি নিতে পারবো না, অ্যান্ড ইনফ্লামেশন ইন আদার বডি অর্গান। সো ইন অ্যানাফাইলেকটিক শক যদি পেশেন্ট কোনো সিভিয়ার অ্যালার্জিক কোনো সাবস্ট্যান্সের প্রতি এক্সপোজ হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হচ্ছে, যখন বডি কোনো সিভিয়ার অ্যালার্জিক সাবস্ট্যান্সের মধ্যে এক্সপোজ হচ্ছে, সো বডি ইমিউন রেসপন্স সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং ইনফ্ল্যামেটরি প্রসেস স্টার্ট হচ্ছে এবং হিস্টামিন সিক্রেট হওয়া শুরু করে। তো যেটার কারণে আমাদের অ্যাজ আ সিমটমস এয়ারওয়ে টাইটেন হয়ে যায়, ডিসনিয়া হয়, পেশেন্ট সাফোকেটেড ফিল করে এবং পেশেন্ট ইনফ্লেমড হয়ে যায় এবং সেখান থেকে আস্তে আস্তে সার্কুলেটরি কোল্যাপস হতে শুরু করে। অ্যান্ড লাস্ট ইজ সেপ্টিক শক। সেপ্টিক শক অকার্স ফ্রম infections affecting the whole body that lead to low blood pressure. It affects infants, the elderly and persons with weakened immune systems. Septic shock mainly যখন আমাদের বডির কোনো সিভিয়ার ইনফেকশনসের জন্য, সেটা যে কোনো শকের কারণে আমাদের সেপ্টিক শক হতে পারে বা যে কোনো শকের অ্যাজ আ রেজাল্ট সেপ্টিক শক হতে পারে। সো মেনলি বেসিক্যালি সেপ্টিক শক ইজ ইন্ডিকেটেড টু ইনফেকশনস ইন দ্য সার্কুলেশনস, আর আমাদের ব্লাডে যখন সিভিয়ার লেভেল অফ ইনফেকশন হয় সেখান থেকে বডি কোপ করতে পারে না বা বডির ইমিউন মেকানিজম যখন বা ইমিউন সিস্টেম যখন ব্রেকডাউন হয়ে যায়, উইকেন্ড হয়ে যায়, তো সেক্ষেত্রে সিভিয়ার ইনফেকশনস যেগুলো ম্যানেজেবল হয় না বডির ক্ষেত্রে বা টলারেট হয় না, সেক্ষেত্রে আমাদের সার্কুলেটরি ফেলিয়ার হতে পারে বা সেপ্টিক শক হতে পারে। নেক্সট কাম টু দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ শক। সো বেসিক্যালি সাইন্স আর পেল স্কিন অ্যাট ফার্স্ট, টার্নস ব্লুইশ গ্রে। সিমটমস ইজ পেশেন্ট যে প্রবলেমগুলো পেশেন্ট যেগুলো ফেস করছে, পেশেন্ট যে প্রবলেমগুলো সিস্টার বা নার্স বা ডক্টরকে অ্যাডমিট করছে, পেশেন্ট যে প্রবলেমগুলো নিজে ফিল করে ভার্বালাইজ করছে, সেটাকে আমরা বলি সিমটমস। আর সায়েন্স হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে অবজারভেশনের মাধ্যমে বুঝতে পারি, সেগুলোকে আমরা বলি সায়েন্স। তো সায়েন্স হচ্ছে আমরা বাইরে অবজারভেশন বা অ্যাসেসমেন্টের মাধ্যমে যেগুলো বুঝতে পারি সেগুলোকে আমরা বলি সায়েন্স, অ্যান্ড যেগুলো পেশেন্ট ভার্বালাইজ করে সেগুলোকে আমরা বলবো সিমটমস। সো সায়েন্স ফার্স্ট foremost symptoms, signs is pale skin at first and then turns into bluish discoloration or gray. সো যেহেতু ডিউ টু ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই এবং নিউট্রিয়েন্ট সাপ্লাই হওয়ার কারণে সায়ানোসিস হচ্ছে পেশেন্টের, সো পেশেন্টের স্কিন কালার পেল হয়ে যাচ্ছে অ্যাট ফার্স্ট, দেন সেটা ব্লুইশ ডিসকালারেশন হয়ে যাচ্ছে। অ্যান্ড সিমটমস হিসেবে পেশেন্ট তোমাকে বা সিস্টারকে কমপ্লেন করতে পারে অ্যাজ আ রেস্টলেসনেস, পেশেন্ট রেস্টলেস ফিল করে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই। নেক্সট ইজ ব্লুইশ পার্পল লিপস, টাং, ইয়ারলোবস অ্যান্ড ফিঙ্গার নেলস। সো ফিঙ্গার নেলস, ইয়ারলোবস, লিপস, টাং প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা বডি পার্টস হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন হয়ে যাচ্ছে অ্যান্ড পেশেন্ট অ্যাংসিয়াস ফিল করছে। কোল্ড অ্যান্ড ক্ল্যামি স্কিন ডিউ টু ল্যাক অফ অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট সাপ্লাই। পেশেন্ট কমপ্লেনিং disoriented and confused, breathing shallow or irregular, fast or gasping for air. ডিউ টু ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই পেশেন্ট এবং এয়ারওয়ে টাইটেন হয়ে যাওয়ার কারণে পেশেন্টের রেসপিরেশন ঠিকভাবে হতে নিতে পারে না পেশেন্ট, যার জন্য পেশেন্টের স্যালো ব্রিদিং হয়, ডিপ ব্রিদিং এবং র্যাপিড রেসপিরেশন রেট ইজ ইনক্রিজড অ্যান্ড ফাস্ট, অ্যান্ড চেঞ্জেস ইন লেভেল অফ কনসিয়াসনেস, অল্টার্ড কনসিয়াসনেস হয় এবং উইক অ্যান্ড র্যাপিড পালস পাই আমরা। এছাড়াও পেশেন্টের blood pressure fall করে, low blood pressure. This is the foremost and important symptoms is low blood pressure, falling in blood pressure level. So next come to the clinical management of shock. So first come to the management of hemorrhagic shock. So hemorrhagic shock এর ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট এনশিওর করব পেশেন্টের ভেন্টিলেশন, পেশেন্টের এয়ারওয়ে, পেশেন্টকে অক্সিজেনেশন দেবো, পেশেন্টকে অক্সিজেন সাপ্লাই দেবো। নেক্সট প্রোভাইড ইমিডিয়েট কন্ট্রোল অফ হেমারেজ, যদি পেশেন্টের ব্লিডিং হয়ে থাকে সিভিয়ার, সো আমরা ব্লিডিংটা ইমিডিয়েটলি স্টপ করবো। অ্যান্ড ইনিশিয়েট জুডিশিয়াস ইনফিউশন অফ আইসোটোনিক ক্রিস্টালয়েড সলিউশন। পেশেন্টকে নেক্সট কী করবো, নেক্সট ফরমোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ
और ম্যানেজমেন্ট ইজ ফার্স্ট আমরা এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন দেখছি পেশেন্টকে প্রপার অক্সিজেন দিচ্ছি যাতে অক্সিজেনেশন মেনটেন থাকে। নেক্সট পেশেন্টকে কী করছি, যদি ব্লিডিং থাকে পেশেন্টের, যেহেতু হেমারেজিক শক ব্লিডিং থাকবে, সো ব্লিডিং সাইডটা ইমিডিয়েটলি আমরা স্টপ করবো, ব্লিডিং ইমিডিয়েটলি কন্ট্রোল করবো। নেক্সট ইজ পেশেন্টকে প্রোভাইড করবো ইনফিউশন, আইভি ফ্লুইড প্রোভাইড করবো পেশেন্টকে, মেনলি ক্রিস্টালয়েড, নর্মাল স্যালাইন, আরএল, এগুলো আমরা পেশেন্টকে প্রোভাইড করবো। নেক্সট ইজ to maintain the circulatory volume. Next, with evidence of poor organ perfusion and 30-minute anticipated delay to hemorrhage control, begin packed red blood cell. যদি পেশেন্টের আফটার ইনফিউশন অফ ফ্লুইডস পেশেন্টকে আমরা আরবিসি প্যাকড আরবিসি পেশেন্টকে প্রোভাইড করতে পারি, বা আরবিসি সলিউশন বা আরবিসি আমরা ইনফিউশন পেশেন্টকে দিতে পারি টু মেনটেন সার্কুলেটরি ভলিউম। নেক্সট কাম টু দ্য ম্যানেজমেন্ট অফ কার্ডিওজেনিক শক। সো কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা কী করবো, পেশেন্টকে একই রকম কাজ প্রত্যেকটা শকের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হবে বা ফার্স্ট ম্যানেজমেন্ট হবে বা ফার্স্ট ট্রিটমেন্ট হবে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করা। পেশেন্টের এয়ারওয়ে চেক করে নেবো, পেশেন্টকে আমরা অক্সিজেন প্রোভাইড করবো। এছাড়াও যদি পেশেন্টের অক্সিজেন প্রোভাইড করে যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার বা ভেন্টিলেশন আমরা স্টার্ট করতে পারি। এছাড়া আমরা পেশেন্টকে ভ্যাসো প্রেশার অর পেশেন্টকে আমরা নরএপিনেফ্রিন বা ডোবুটামিন কার্ডিওজেনিক শকের জন্য, যেহেতু কার্ডিওজেনিক শক, তো আমরা পেশেন্টকে গ্লাইকোসাইটিক এজেন্ট দিতে পারি, পেশেন্টকে কার্ডিয়াক গ্লাইকোসাইড এজেন্ট আমরা দিতে পারি টু ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার অ্যান্ড টু ইনক্রিজ দ্য হার্ট রেট। সো হার্ট রেট এবং ব্লাড প্রেশার ইনক্রিজ করার জন্য আমরা ভ্যাসোপ্রেশার অর নরএপিনেফ্রিন অর ডোবুটামিন আমরা পেশেন্টকে প্রোভাইড করতে পারি। এছাড়া যদি পেশেন্টের এমআই বা পেশেন্টের হার্ট অ্যাটাকের কারণে যদি শক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টকে আমরা থ্রম্বোলাইটিক এজেন্ট দেবো টু মেনটেইন দ্য করোনারি সার্কুলেশন। ক্লটটাকে ডিজলভ করার জন্য, যদি ব্লাড ক্লটের কারণে যদি এমআই হয়ে থাকে পেশেন্টের, তার জন্য যদি শক হয়ে থাকে কার্ডিওজেনিক শক, তো সেক্ষেত্রে আমরা থ্রম্বোলাইটিক এজেন্ট প্রোভাইড করবো টু ডিজলভ দ্য ব্লাড ক্লট। নেক্সট কাম টু দ্য সেপটিক শক। সো এনসিওর অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, যেটা প্রথম থেকেই বলছি আমি, যে কোনো শকের ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, ABC, এই তিনটে ম্যানেজ করা বা এই তিনটে প্রোভাইড করা পেশেন্টকে। দেন এখানে ক্রিস্টালয়েড প্রোভাইড করতে পারি আমরা, যেহেতু সেপটিক শক হচ্ছে, পেশেন্ট সার্কুলেটরি ফেলিয়ার হচ্ছে, তো আমরা ক্রিস্টালয়েড প্রোভাইড করবো পেশেন্টকে। ক্রিস্টালয়েড বলতে পেশেন্টকে আমরা নর্মাল স্যালাইন বা রিঙ্গার ল্যাকটেট, এগুলো আমরা এই ধরনের ফ্লুইডস আমরা পেশেন্টকে প্রোভাইড করবো টু মেনটেইন দ্য নর্মাল সার্কুলেশন, টু মেনটেইন দ্য সার্কুলেটরি ভলিউম, ব্লাড ভলিউম। নেক্সট বিগিন অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি, যেহেতু সেপটিক শক, যেহেতু ইনফেকশনের জন্য এটা হয়েছে মেইনলি, সো আমরা আন্ডারলাইং যে ইনফেকশন হয়েছে বা ব্যাকটেরিয়াল গ্রোথ বা ভাইরাল যে পার্টিকুলার মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য এই সেপটিক শকটা হয়ে থাকে, তো সেই ব্যাকটেরিয়া এগুলোকে ডিস্ট্রয় করার জন্য আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি স্টার্ট করবো পেশেন্টের। বা যদি কোনো সার্জিক্যাল ড্রেনেজের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা ড্রেনেজ স্টার্ট করব। এছাড়া আমরা আরবিসি ইনফিউশন পেশেন্টকে প্রোভাইড করতে পারি টু মেনটেন দ্য নর্মাল সার্কুলেটরি ভলিউম। সো বেসিক্যালি যে কোনো শকের ক্ষেত্রে ফার্স্ট আমাদের ম্যানেজমেন্ট হবে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করা, পেশেন্টকে অক্সিজেন প্রোভাইড করা এবং পেশেন্টের নর্মাল সার্কুলেটরি ভলিউমকে মেনটেন করা। সো তার জন্য আমাদেরকে ইনফিউশন প্রোভাইড করতে হবে, ফ্লুইড ইনফিউশন দিতে হবে। এছাড়া যদি হেমারেজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা আরবিসি আমরা পেশেন্টকে ইনফিউশন দিতে পারি। আদার দ্যান দ্যাট, সেপটিক শকের ক্ষেত্রে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ইনিশিয়েট করছি। এছাড়া কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে যদি কোনো পার্টিকুলার কোনো ডিজিজ কন্ডিশন হার্ট ডিজিজের জন্য হয়ে থাকে, তো তাহলে সেক্ষেত্রে আমরা সে পার্টিকুলার আন্ডারলাইং হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার প্রবলেমটা আমরা সর্ট আউট করবো। যদি এমআই হয়ে থাকে, তাহলে এমআই এর ক্ষেত্রে আমরা পেশেন্টকে থ্রম্বোলাইটিক এজেন্ট দেবো। এছাড়াও আমরা নরএপিনেফ্রিন, অ্যাড্রিনালিন, ডোবুটামিন, ভ্যাসোপ্রেশার এই ধরনের মেডিসিন আমরা স্টার্ট করতে পারি টু মেনটেন টু সলভ বা টু কারেক্ট দ্য আন্ডারলাইং কজ। অ্যান্ড হেমারেজিক শকের ক্ষেত্রে আমরা সেম জিনিস ABC এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করবো, পেশেন্টকে অক্সিজেনেশন দেবো, পেশেন্টকে ইমিডিয়েট আমরা ব্লিডিংটাকে স্টপ করবো, যেহেতু হেমারেজ, কারণ পেশেন্টের হেমারেজ থাকতে পারে, যেহেতু আমরা হেমারেজিক শক বলছি, পেশেন্টের ব্লিডিং হবে, তো ব্লিডিংটাকে আমাকে ইমিডিয়েটলি স্টপ করতে হবে। নেক্সট পেশেন্টকে আমরা ইনফিউশন দেবো ক্রিস্টালয়েড। এছাড়া আমরা পেশেন্টকে আরবিসি ইনফিউশন স্টার্ট করবো।